দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম জানাচ্ছি টিভি3 বাংলার পক্ষ থেকে। আজকে বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাইমিন করিম চৌধুরী। সিলেট পরিক্রমা আমাদের এই অনুষ্ঠান। সিলেটের বিভিন্ন ঘটনাবলী আপনাদের কাছে তুলে ধরাই আমাদের এই অনুষ্ঠানের মূল কাজ। আমার সাথে উপস্থিত আছেন একজন অতিথি। তিনি নদী, পাহাড়, সুন্দরবন সহ দেশের পরিবেশ রক্ষা আন্দোলনের একজন অন্যতম সংগঠক আব্দুল করিম কিম। তিনি বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপার জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বাপার সাধারণ সম্পাদক। নদী ও পানি বিষয়ক যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটার কিপার অ্যালায়েন্স তাকে সুরমা রিভার ওয়াটার কিপার মনোনীত করেছে। তিনি সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক হিসাবে সুশাসন, সংখ্যালঘু, আদিবাসী স্বার্থ সহ বিভিন্ন নাগরিক ইস্যুতে সোচ্চার সিলেটের অন্যতম নাগরিক সংগঠক। স্বাগতম জানাচ্ছি আব্দুল করিম কিম ভাইকে। সালামু আলাইকুম কিম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। টিভি বাংলাকে ধন্যবাদ আজকের সিলেট পরিক্রমা এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন কাটলো আপনার ঈদ কিম ভাই? আসলে এই প্যান্ডামিক কালে, এই করোনার সময় তো ঈদ আসলে মানুষের সংস্পর্শে কম থেকে ঈদ উদযাপন। তারপরেও যেহেতু এটা কুরবানির ঈদ ছিল, কুরবানির কারণে তো কিছু ব্যস্ততা ছিল। রোজার ঈদের জামাতে যাইনি, এবার ঈদ জামাতে সামাজিক শারীরিক দূরত্বটুকু মেনটেন করে। এর মধ্যে যেটা আসলে ঈদে যেটা হয়, বেড়ানো, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা নিজের বাড়িতে যাওয়া বা কিছু বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে বেড়ানো, এই সমস্ত করার সুযোগ ছিল না এই ঈদে। ঘরে বসেই মূলত আসলে ঈদ উদযাপন আর সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি দেখা, এগুলোই। তো যেহেতু ঈদের কথাই বললেন, অনেক বিভিন্ন ধরনের জিনিস আমাদের ঘটে গেছে এই ঈদকালীন সময়ে। তার মধ্যে একটা হচ্ছে কি, আপনাকে বললি কুরবানি রিলেটেড যেহেতু বিষয়টা, যেমন চামড়া, এইবার চামড়ার দামটা ছিল নেহায়েত নগণ্য, যার কারণে মানুষ মানে স্পেশালি আমরা লাখান মানুষের কথা হইলে আমরা খুব বিপদে পড়ছিলাম কিংবা চামড়া লইয়া। এমন একটা বিপদ, কেউ চামড়া নিতে চায় না, চামড়া নেওয়া কেউ আইছে না, চামড়াটা লইয়া একটা বিচ্ছিরি অবস্থা। মানে অন্য সময় তো দেখা যায় তো আপনার মাদ্রাসার মানুষ আয় বা নিতে গিয়ে যায়, আমরা এবার যেমন মাদ্রাসার মানুষ আইতে কালেক্টর, তো এটা লইয়া সিলেটের একটা বিরাট জামেল হয়ে গেছিল। আপনি এই বিষয়টা লইয়া যদি আমরা একটু কইতাম। চামড়া নিয়া যে অবস্থাটা হইছে, খালি সিলেট না, এটা সারা বাংলাদেশ ব্যাপী চামড়ার দাম কমছে। কুরবানি ঈদের সময় যে চামড়া কালেকশন হয়, এটা সারা বাংলাদেশেও বছর ব্যাপী যে সংগ্রহের মধ্যে সবচেয়ে বেশি একটা অংশ হইল গিয়া এই কুরবানি ঈদকালীন সময়ে কালেকশন করা হয়। এবং এই সময়টাতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা বা বিভিন্ন মাদ্রাসা এই চামড়া গুলা সংগ্রহ করিয়া তার ফান্ডরাইজ করে এতিমখানা চালায় বা এই সমস্ত কাজে দান করে। এইবার যেটা, এইবার না আসলে গত কয়েকটা বছর থেকে চামড়া খাদ্য যে অবস্থা, এখানের মধ্যে কোনো ধরনের নিয়ম নীতির কোনো বালাই নেই। এনে যে চামড়ার দাম অত কম, এইভাবে দিনের পর দিন কমের, আমি অবাক হইছি। আমারে একজন সিএনজি ড্রাইভার প্রত্যেক বছর চামড়ার ব্যবসা করে, আমারে খুব আশা নিয়ে রাত্রে ফোন দিছে যে মামা ৮০,০০০ টাকার চামড়ার দাম ১০০ টাকা হয়, এটা এখন খার মাথা তিটা মারতাম। তার মানে যে ইয়ে থাকে যে মামা আপনারা কিছু করুক। আমি বললাম এটা আমরা একলা, মানে এটা খালি সিলেটের বিষয় না, আস্থা দেশেরই এটা গেছে একটা। আরেকটা বিষয় হলো গিয়া যে এই যে চামড়া কালেকশন করিয়া এটা যারা নিচ্ছে, এটা নিয়ে বিপদও পড়ছে, এটা কিতা করতো, হারে দিত। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, উনি আব্দুল মুকিত অপি, সিলেটের একজন কবি, সাহিত্যিক, নাট্য অভিনেতা এবং অ্যাডভোকেট। আমি স্বাগতম জানাচ্ছি আব্দুল মুকিত অপিকে টিভি3 বাংলার পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য এবং এখানে একটা সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আপনাকে আপনার সুন্দর অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগছে। আশা করি আমরা খুব ভালো সময় কাটাবো। তো আমরা একটা প্রসঙ্গে ছিলাম,
আসলে আমরা কুরবানির বিষয়টা লইয়া মাতাত আসলাম ওপি বাইরকে কিমবাইর সাথে আলোচনাত আসলাম আমরা কুরবানির চামড়ার এবারের দেখছনি হঠাৎ করে দামের যে বিপর্যয় এটার কারণে মানুষ মানে স্পেশালি সাধারণ মানুষ খুব বিপদে পড়ছে যে চামড়াটা নোয়ারও কেউ আইছে না, চামড়াটা কিতা করতো মানুষ, এটা তো একটা বিপদ হইয়া দাঁড়াইছে। তো আপনার এই ব্যাপারে অপি ভাই আপনার কাছ থেকে একটু জানতাম চাইলাম যে আপনার ওই যে এই বিষয়টা আপনি যদি একটু আমরা কইতা যে তুলিয়া ধরতা যে বিষয়টা, প্লাস আপনার আমি যদি একটা কথা কইতাম চাই যে ওই যে সিসি আমরা ইনো যে মেয়র সাহেব সিটি কর্পোরেশনের তাই মনে হয় একজন কোন ইউনিয়নের চেয়ারম্যানে চামড়া ফালাই দিছিল আম্বরখানা, তো এটা লইয়াও একটা ঘটনা সৃষ্টি হয়েছিল। তো আপনি যদি আমরা কইতে এই ব্যাপারটা চামড়াটা লইয়া। চামড়ার ব্যাপারটা যেটা আমার সুযোগ হয়েছিল যে আমি ঈদের দিন শহরও কুরবানি দিছিলাম এবং ঈদের পরের দিন আমি গ্রামে গিয়ে আরেকটা কুরবানি দিছিলাম। তো ঈদের দিন দেখা গেছে যে আগে যেভাবে বিশেষ করে আমি প্রায় সময় দরগা মাদ্রাসাত চামড়াটা দান করতাম, আমরা শাহজালাল দরগা মাদ্রাসাত এবং আরো বিভিন্ন মাদ্রাসাত আইতা তারা এগুলা কিন্তু কেউ আইসুন না। তো আমার পাড়ার মসজিদের মুয়াজ্জিন সাহেব তাই একটা মসজিদ মাদ্রাসার লগে মনে জড়িত আসলা তাই নাইছুন খালি তান্ডে আমি এটা দিলেইছি। পরের দিন গ্রামও গেলাম বিয়ানীবাজার কুরবানি দেওয়ার পরে দেখা গেল যে মানে তারা কইলা যে ঈদের দিনও কেউ আইসুন না, আর ঈদের পরের দিন তো আবার প্রশ্ন উঠে। তো দেখা গেল যে যারা আপনার গরুর কাটা বাটার লগে জড়িত আছে বা যারা ইয়ে করছে তারা ফ্রি লইয়া গেছে গিটা। তো কিমবাইরে কই যে একই প্রসঙ্গে কিংবা একটু আমি কই যে কিমবাইয়ে মাথা তাসলা ও রেস্টটা লইয়া যে ওই চামড়াটা লইয়া, তো কিমবাইয়ে যদি আপনার এই ব্যাপারে যদি আর কিছু যুক্ত করতে চাই আমরা রে। না, এই প্রত্যেক বছরই কুরবানি দেওয়া হইব এবং এইভাবে বিরাট সংখ্যক চামড়া এই একটা সময়ে পাওয়া যাইব। এই চামড়া যদি সিন্ডিকেট করার কারণে বা কিভাবে এখানে এটার দাম এই পর্যায়ে, এটা নিয়ে আমরা কোনো যথাযথ পর্যন্ত পাই না। অপি ভাইয়ে আমরা যে জায়গাতে আটকিছিলা যে আপনি মুয়াজ্জিন চাপে নিচন গিয়া আর গ্রামরটা আপনি কিতা করছিলেন আমরা একটু যদি কইতা। গ্রামরটা হলো দেখা গেছে যে আমি ঈদের পরের দিন গ্রামে গেছি গিয়ে আবার কুরবানি দিছি। তো আপনার দেখা গেল যে কেউ আর না এটা নিবার লাগি, যারা যদি আমি গরুটা খাটাইছিলাম বা তারা আপনি জানেন যারা গরু খাটা বাটার লগে জড়িত তখন যে শ্রেণী তারা ফ্রি লইয়া গেছে গিটা। তো আমরা আগে নর্মালি দেখা গেছে যে চামড়াটা যদি অনেক সময় বিক্রি হইলে আমরা টাকাটা গরিবগুলোর আমরা দিলেইতাম, দান করতাম। না ওখান মজার একটা কথা আমি অপি ভাইরে কই একটা কথা যে আমি ফেসবুকও দেখলাম যে ওখান যে চামড়াটা কেমনে খাওয়া যায় এটার বিভিন্ন জনে দিরা, কারণ এমন মানুষ এমন বিরক্ত হয়েছে যে চামড়া জাল দিয়ানি কোনো লোকান খাইয়া, কারণ গন্ধ হয়ে যায়, তো চামড়া থেকে আপনার বিকট গন্ধ হয়, আপনি জানেন যে যদি প্রপার ওয়েতে এটারে আপনি সংরক্ষণের ব্যবস্থা না করা হয়। এবং কেউ কেউ আসলে চামড়াটা দেখা গেছে যে মাটির ফুটছিছেন, যারা হয়তো কেউ নিছে না, আবার অনেকে দেখা গেছে চামড়াটা নদীর মাঝে ফেলাই দিচ্ছেন। এই যে পরিবেশের একটা মানে বিপর্যয় আমি মনে যে অত চামড়া যদি আমরা নদীর মাঝে ফেলাই, কিংবাই আসুন যারা পরিবেশ আন্দোলন করা যে চামড়ারে নদীর মাঝে ফেলাই দেওয়া, কেউ মানে খালের মধ্যে ফেলাই দিচ্ছেন, এই যে পরিবেশ দূষণ হইব যেটা, এটা তো চিন্তার বাইরে। আসলে প্রপার কোনো একটা আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার, যাইলে যে আপনার কুরবানির ঈদ আইলে এত চামড়া আইব এটা কিলা আমরা সংগ্রহ করতে পারি বা কিলা মানুষের সহজে কোনো জায়গা দিতে পারে বা রাখতে পারে, এটার একটা মানে আমি মনে করি যে সারা বাংলাদেশ ব্যাপী একটা চিন্তা ভাবনা করা উচিত। যেহেতু আসলে আগে কিলা আসিল, আগে চামড়াটা অত দামে কিলা বিক্রি করা যেত বা অনেকে নিতা, এখন খেনেই তো হইলো। এর পেছনের কারণটা কিটা আমরা বার করতে হইব, বার করিয়া যথাযথ উদ্যোগ না লইলে আসলে এই যে একটা শিল্প ধ্বংস হয়ে যার গিয়া এবং আমরা অনেক মানুষ যারা এটার লগেও জড়িত আছিল তারারও অনেক ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন মাদ্রাসা দেখা গেছে খালি শিল্পটা ধ্বংস নয়, ওই যে পরিবেশের আপনার একটা বিপর্যয়, আর এটা তো পরিবেশের বিপর্যয়। আমি মূলত আমি শিল্প ধ্বংসর অবশ্যই আপনি কারেক্ট, বাট পরিবেশ বিপর্যয় আপনার দুর্গন্ধে, আমরা তো প্রচুর গরম পড়ছে, দুর্গন্ধে বৃষ্টিও নাই, এই গন্ধটা সহ্য করার মতো নয়, আপনার খুব বেশি পচা গন্ধ। আসলে দেখা গেল যে ঈদের পরে কিন্তু এবার মানে বৃষ্টি হয়েছে না, কয়েকদিন দেখা গেছে যে আমরা বৃষ্টি লাগে অপেক্ষা করছি কিন্তু বৃষ্টি হয়েছে না, রক্তর গন্ধ একদিকে আছে, একদিকে হইলে আমরা যেন মন্দর যেটা ফালাই দিই, ওই যে গরু কুরবানি করার পরে দেখা গেলো একদিকে আমরা শিংটা ফালাই দিলাম, একদিকে কেউ বরটা ফালাই দেয়, একদিকে কেউ গোবরটা ফালার বর ইয়ে করেন,
একদিকে আবার চামড়াটাও যদি ফালানি হয় কি অবস্থার সৃষ্টি হইতে পারে আমরা চিন্তা করলেও বুঝতে পারি। এখনো দেখা যায় বিভিন্ন এলাকা দিয়ে আটকে গেলে কিন্তু রক্তের গন্ধটা পাওয়া যায়। না আমিও তাহলে কি গ্রামেও কিম ভাইরে এটা একটা আছে। প্রশ্ন করাম, না একটা প্রশ্ন আমি কিম ভাইরে করতাম যে যেহেতু তাই পরিবেশ আন্দোলনের সাথে জড়িত, যে এই ব্যাপারে কি তা কিম ভাইরা কোনো পদক্ষেপ লইতে পারে নাই যে প্রপার ওয়েতে ক্যাটেলিং যদি মানে কোন কুরবানির নির্দিষ্ট স্থান নির্ধারণ, বর্জ্যটা নির্দিষ্ট স্থানে যাইত, এই ধরনের কিটা কোনো আন্দোলন বা কোনো প্ল্যান আছে না কিম ভাইটার আর এই বিষয়টা? কুরবানি দেওয়া নির্ধারিত স্থান নির্ধারণ হয়েছে গত 2 বছর থেকে ঢাকা, সিলেট, বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকাত সিটি কর্পোরেশনে জানাইও দেয়, সিলেটও জানাই দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দিয়া কোন ওয়ার্ড ও কোন জায়গাত কুরবানি করা হইব। তখন আমরা দেশের বাস্তবতায় ধরো একটা ওয়ার্ড অনেক মানুষের এই 5টা ওয়ার্ডের মানুষ যদি, যেমন আমার ওয়ার্ড হইলো সিলেট মহানগরীর 4 নম্বর ওয়ার্ড, হাউজিং স্ট্রিট আমার বাসা। আমরা হচ্ছে যে আম্বরখানা কলোনি মাঠ এবং আরো একটা মনে হয় বা 2টা জায়গা। তখন এই এলাকার যত কুরবানি হয় এই জায়গার মধ্যে সব এই জায়গা যদি খাটার যায়, এটা টাইম টেবিল মেনটেন করা সম্ভব হইতো না। এর মধ্যে হইলো গিয়া পুরা এই এলাকার যত মানে যারা ভিখারি বা যারা সামরা নেওয়া তাই বা এই সমস্ত মানুষের যে হইব, এবং এবার আসলে এটা এই যে প্যান্ডামিকের সময় যতটুকু ভিড় অ্যাভয়েড করা, এই অবস্থাতে এটা করাটা খুব টাফ আছে। এটা কোনো আসলে আমরা লাগি বাংলাদেশের প্রেক্ষিতে এটা মানে আমি মনে করি সম্ভব এখন এই যেটা হলো গিয়া সম্ভব হইছে আবর্জনা মানুষের সাথে সাথে এক জায়গায় রাখি দেন, যদি এটা যে সেখানে না ফালাইয়া রাখলে সিটি কর্পোরেশনে কিন্তু খুব দ্রুত এবার আবর্জনা নিয়ে গেছে সিলেট মহানগরীর। গতবারও এটা এবং গত বছর হইল গিয়া আবার কুরবানি শেষ হওয়ার লগে লগে বিকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে গতবারের কুরবানির। এবার যদিও 2-3 দিন হইছে না, কিন্তু মূল আবর্জনা অনেক জায়গা থেকে পরিষ্কার হয়েছে। তারপরেও বিভিন্ন জায়গাত মানুষে যেটা সামনে রাখছে না ফালাই দিছে, সিফাই সাফাই এরকম জায়গা ফালাইছে, এগুলা থেকে দুর্গন্ধ আইছে। আর এবার নতুন যেহেতু চামড়ার বিষয়টা যুক্ত হয়েছে, অনেকে খালো ফালাই দিছে বা এরকম, এটার কারণে একটা বিষয়। এবং সিলেট তো চামড়া নিয়ে একটা ঘটনাও ঘটছে যেটা গণমাধ্যমে আইছে, যে অন্য একটা উপজেলা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে একজন ইউপি চেয়ারম্যানে বিভিন্ন মাদ্রাসার চামড়া আনিয়া আমরার ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডের একটা জায়গা তাই রাখছিল, তার পারিবারিক সংরক্ষণ করার লাগে, আসলে সংরক্ষণের লাগে নাই, তাই নিয়ে আসলা যেটা তাই নানছিলা হইলো গিয়ে এখানে কোনো ইয়ে আছে ডিলারের কাছে চামড়াগুলা দিবা আশা করিয়া তার নিজের পরিবহন খরচ দিয়ে আনছিলা, কিন্তু আনার পরে কেউ নিছে না। তখন 3 ট্রাক চামড়া প্রায় 650 চামড়া নিয়ে তাই নিজে বিপদ পড়ছেন। তখন যেহেতু মাদ্রাসার চামড়া গুছিয়ে নিয়ে আইসন, তখন একদিন কিতা করতা এই অবস্থা তাই টান জায়গার মধ্যে রাখছেন, কিন্তু তাই যেটা ভুল করছেন তার উচিত আছিল সিটি কর্পোরেশনের মেয়রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরে জানানি যে আমি অন্য রাখলাম জায়গা যদিও আমরার, কিন্তু এখানেও রাখলাম ইনো ইয়ে হইব, এখানেও তাই এগুলা জানাইছেন না। পরদিন যখন ইনো গন্ধ বার হইছে তখন মানুষে কমপ্লেন করছে, মেয়র সাহেব আইসন এবং দ্রুত একটা অভিযান হয়েছে সপ্তাহে মিলিয়া। এটা একটা মানে হজবরল একটা অবস্থা হয়েছে, হ্যাঁ, যেখানে আসলে আমি দেখছি যে চেয়ারম্যান সাহেবরও আসলে ব্যক্তিগত কোনো ইয়ে আছিল না, তাই সংগ্রহ করিয়া আনছন, আনিয়া বিপদে পড়ে গেছেন। এখন এইভাবে ঘুরি ফিরি কিংবা আপনারা আমি আটকাই ঘুরি ফিরি তো বিপদটা হয়েছে, যদি চামড়ার দামটা আপনার ঠিক থাকে যেত তাইলে তো আর ইউপি চেয়ারম্যান তাই নিটা লইয়া আটকিলা না অনেক দ্রুত সেল হয়ে গেল অনেক। ওই মূলটাই হইল গিয়া যে কোন সিন্ডিকেটে চামড়ার দাম বন্ধ করিয়া চামড়া শিল্পের ধ্বংস করা, তো আমার যেটা মনে হয় আর কি যে চামড়া শিল্পটা ধ্বংসের পথে যার গিয়া হয়তো ওটা একটা ইয়ে হইতে পারে। এই জায়গাতে আমরা যেটা কথা যে এইরকম একটা সংকট গত কয়েক বছর ধরে চলে, এবারও যে এই যে হইলো যে 80,000 টাকা 90,000 টাকার দামের একটা গরু যেটা 30-35 ফিট চামড়া, এটার দাম 100 টাকা খেনে হইতো বা 50 টাকা 60 টাকা খেনে হইতো, এইটার ব্যাখ্যা দেওয়ার মতো বা এটার কোনো এই সমস্যাটা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেওয়ার মতো বাংলাদেশে এই মুহূর্তে কোনো অথরিটি নাই। কেউর পক্ষ থেকে এটার কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে না যে খেনে এই অবস্থাটা হয়েছে, খেনে চামড়ার দাম এই পর্যায়ে গেছে, এটা নিয়ে খালি সমস্যা নিয়ে আলাপ চলের, কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের উপায় কিতা। সামনের বছর আবার কুরবানি আইব, কুরবানি আওয়ার পরে পরে এই একই সংকট হইব, কিন্তু কুরবানির আগের দিনও কেউ এই বিষয় নিয়ে আলাপ করতো না যে আমরা যে আগামীকালকে বিক্রি হইব এটার অবস্থাটা শেষ পর্যন্ত কিতে হইব। এবারও চামড়া নিয়ে আলোচনা হয়েছে না, ইয়ার আগে গরুর দাম বাড়বো না কমবো এই সমস্ত আলোচনার মধ্যে আছিল, হাট গুলা অবৈধ হাট চলের এইগুলা নিয়ে আলোচনা আছিল। আমরা হইলাম গিয়ে একটা সংকট যখন আয়
তখনই সংকট নিয়ে আলোচনা জি। চলে, এবং এরপরে এই সংকটটা থাকতে থাকতে আর একটা সংকট আইতে আমরা ওটা নিয়ে আলোচনা যাই। এক্স্যাক্টলি। আচ্ছা কিম ভাই, আমি আপনারে এখন একটু অন্য প্রসঙ্গে যাইতাম চাইমু। আমি আপনি শুনছেন হয়তো অপি ভাই এবং কিম ভাই দুইজনের উদ্দেশ্যে কইলাম যে আজকে এমসি কলেজও বৃক্ষরোপণ হইছে। আমি যতটুকু জানি যে একটা সংগঠনের অধীনে তারা অধ্যক্ষ সাহেব সহ বৃক্ষরোপণ করছে। কিন্তু বৃক্ষরোপণ করিয়া যদি সামাজিক দায়িত্বটা শেষ হয়ে যায়, তাইলে তো কি শেষ হয়ে যায় আপনার মনে হয়? কারণ এটার রক্ষণাবেক্ষণ বা এর পরবর্তী নিয়ে আপনি এই সম্পর্কে আপনার যদি কিছু কোয়ার থাকে, আমি প্রথম কিম ভাইকে কইলাম। বৃক্ষরোপণ প্রত্যেক বছর বৃক্ষরোপণ যে সময়টা আয়, এক হইল গিয়ে সরকারি উদ্যোগে দেখা যায় বৃক্ষরোপণ সপ্তাহ বা মাসব্যাপী কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেন। এই ধরনের প্রত্যেক বছর এটা হয়, বৃক্ষ মেলা হয়, এবং সরকারি বন বিভাগ থেকে শুরু করি সরকারের বিভিন্ন বিভাগে বৃক্ষরোপণে উৎসাহ দেয়। একই পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠন, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, এরকম নানান সংগঠনে প্রতি বছর অসংখ্য বৃক্ষ রোপণ করে। এবং যত ধরনের সামাজিক সংগঠন আছে তারা আর যে এই বছর আপনারা কিতা কিতা কাজ করছেন কইলেই তারা যে লিস্টটা দিবা, এটার মধ্যে মাস্ট বৃক্ষরোপণ একটা পাইবা, অমুক অমুক কান্ন বৃক্ষরোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ হয় খুবই বালা। এটা আজকে যে সিলেট এমসি কলেজ, যেটা এমসি কলেজের এক্স স্টুডেন্ট একটা উদ্যোগ, খুবই ভালো সবুজায়নে অভিযাত্রা কইয়া যেটা করা হয়েছে, এবং এখানে প্রাক্তন ছাত্ররা মিলে আজকে এমসি মাঠও বৃক্ষরোপণ করছেন এবং তারা আরো বৃক্ষ লাগাইবা। আমরা এইটারে স্বাগত জানাই এবং বৃক্ষরোপণের যে যারা করণ এটা তারা ধন্যবাদ দেই। কিন্তু পাশাপাশি ওটা কইতাম চাই যে বৃক্ষরোপণটা যে উৎসাহ উদ্দীপনার সাথে করা হয় এবং এই সময়ে যে নিউজ জানানি হয়, ফটো সেশন করা হয়, এটা সপ্তাহ করা হয়, কিন্তু পরবর্তীতে এই বৃক্ষটা 1 মাস বাদে কোন অবস্থা থাকে এটা নিয়ে আর কোনো ইয়ে হয় না। পরবর্তীতে দেখা যায় আবার সামনের বছর নতুন করে আরো জায়গা লাগানি হয়। তখন এই যে গাছই আমরা লাগাইমু, এটার পিছে যে সময় অর্থ ব্যয় করবো, 100টা লাগাইয়া যদি আমি 100টাই নষ্ট হয়ে যায়, তো এই লাগানোর অর্থ নাই। আমরা লাগাইয়া যদি একটা লাগাইয়া যদি একটা বাঁচাইতে পারি, তাইলে এটা অর্থবহ। এর লাগি যে খুব আমি সম্ভবত কিম ভাই আমি একটু যুক্ত করতাম চাই, সম্ভবত আপনার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখছি বৃক্ষরোপণ এবং গরুর বাজার সংক্রান্ত। আমি ওটার লাগে আপনার কাছ থেকে ওই যে মিলিতটা শুনতাম চাইলাম। আমি ওটাও কইতাম চাইলাম যে সিলেট যে সরকারি উচ্চ বিদ্যালয় হইয়া এত বছর বাদে গভর্নমেন্ট পাইলট স্কুলের পরে যে স্কুলটা করা হয়েছে লাক্কাতুরা এলাকাত, সেই স্কুলের যেখানে মুজিব বর্ষ উপলক্ষেও প্রধানমন্ত্রী 1 কোটি গাছ লাগানির একটা ইয়ে নিছেন এবং সারা দেশব্যাপী এটা গাছ লাগানি হয়েছে। এই প্রতিষ্ঠানও আমরা সিলেটের একটা পরিবেশবাদী সংগঠনে গাছ লাগাইছে, ভূমি সন্তান বাংলাদেশ, তারা লাগাইল গাছর ইয়ে। আমি আমার যাওয়ার কথা আছে, গেছি না কিন্তু ছবি দেখছি। এর বাইরে ঢাকার একটা রোটারি ক্লাবে অনেকগুলা গাছ লাগাইছে, স্কুল থেকে লাগানি হয়েছে, বাচ্চারা লাগাইছে। পুরা স্কুলটা প্রচুর গাছ লাগানি, ফলজ দেশীয় গাছগুলা, বনজ গাছ, ঔষধি গাছ। এই গাছগুলা থাকা অবস্থায় সরকারেরই প্রতিষ্ঠান উপজেলা পরিষদে এখানে একটা হাটর অনুমোদন দিছে। এখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানও গাছ লাগাইবা, এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসাহ দিবা, আবার সেই গাছ রাখিয়েই আবার এখানে গরুর হাট দিলেইবা, দিয়ে এখানে শত শত গরু ছাগল ঢুকাই দিবা, এই কাজ করা হয়েছে। যেটা করছেন এটার বিরুদ্ধে আমরা পরিবেশবাদীরা এটার প্রতিবাদ জানাইছি, এবং আনন্দের বিষয় হলো গিয়া আমরা এই প্রতিবাদটা একবারে বিফলে গেছে না। এই প্রতিবাদটা স্থানীয় প্রশাসনে এটা কানো না নিলেও এটা হাইকোর্টও একজন আইনজীবী এটা মাননীয় আদালতের সুকো এটা দিছেন এবং আদালতে তাৎক্ষণিকভাবে এই হাট বন্ধ করার লাগি নির্দেশ দিছেন, এবং এই হাট বন্ধর নির্দেশনা আওয়ার বাদেও এখানেও একটা বিষয় হয়েছে, এই যে হাট দেওয়া এবং হাট নেওয়ার যে এটা হলো গিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়নরে প্রমোট করার লাগি হাট একটা খুব ভালো জায়গা। একটা হাট থেকে কোটি কোটি টাকার ইজারার অর্থ আয়, যেখানে সরকারে হয়তো পায় এটার 10 ভাগের 1 ভাগ, কিন্তু বাকিটা ইজারাদারের কাছে যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত ইজারাদার নেন এমন সব ব্যক্তিরা যেটা নিয়া অবশ্যই হাটর প্রয়োজন আছে, কিন্তু এই ইজারা এই স্কুল মাঠও দিয়া যে গাছ নষ্ট করা হয়েছে এটার কোনো জবাব নাই, এবং এটা নষ্ট করাই হয়েছে গাছগুলা।
তো এই আমি ক্ষেত্রে অভিবাইয়ের কাছে ওখানে একটু ও ক্ষেত্রে আপনি যতটুকু কইছেন আমি আপনার কাছে আবার আইমু, কিন্তু আমি একটু অভিবাইরে যুক্ত করতাম সেটা মো কারণে যে অভিবাই আপনি শুনছেন কিংবা ইয়ে কইছেন যে তাই হার্ট চাই না, হার্ট চাই না না, চাই না কইছি, তো চাই কইছি, কিন্তু কিন্তু এই জায়গা এইরকম যে জায়গা চাই। হার্ট লই একটা ঝামেলা। এখন আমার প্রশ্ন অভিবাইয়ের কাছে যে হার্ট লইয়া যদি অত ঝামেলা হইতে আসলে গরুর হাটটা মানুষে কই কুরবানির গরুর হাট করতো, এটা লইয়া আপনি কিতা কই? কুরবানির গরু লইবার লাগি তো আমরা সবসময় যেটা দেখি ক্রিম ভাই তারা স্কুল থেকে বার করে দিছিলা, কিন্তু পড়ালেখা তারা করছে গিয়ে রাস্তা বুঝছেন নি? দেখা গেছে যে লাক্ষাতুরার গরুর হাটটা আপনার মানে যে স্কুল রাস্তা দেখছে এবং সবে মানে ফোন করি দেখা যায় খালি কয় যে আমি লাক্ষাতুরার গরু কিনে যেতাম, বললাম ভাই লাক্ষাতুরার তো আদালতে বন্ধ করে দিলেছে। আমরা মানুষ তোকে এমন এমন হুজুকে শুনছে কিলা যে লাক্ষাতুরাত হস্তা গরু খাওয়া যাবে, বুঝছেন নাকি তা? তো সবে খালি ফোন করে আর যাইতে চাই বলে পুরানো গরু কিনে যেতে বলে লাক্ষাতুরা যেতাম, বলে লাক্ষাতুরা তো কোর্টে অর্ডার করার পরে প্রশাসন গিয়া বন্ধ করে দিছে, গরু সপ্তাহ বা করে দিলেছে গিয়া। কিন্তু না, পরে ওই যে কিমবাই যে যেটা হচ্ছেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটা আসলে সবসময় আইলেও আমার বিরক্ত লেগেছে। আসলে আমরা কর্তৃপক্ষ যদি খুঁজে না পাই তাহলে এটা ফেসবুকও লেখিয়া বক্তৃতা দিয়ে আসলে আমরা কষ্টও লাগে, দুঃখ লাগে গিয়া। যেমন আমি ওই যে এপিরাও লিখতাম আসলাম যে আমরা সুবিধ বাজার থেকে ফাটানটুলার গরুর হাট গুলা কই গেল বা খারাপ দখলে আছে। দেখা গেছে একদিন দুই দিনের লাগে আমরা সব কিন্তু সব মানে যারা স্টুডেন্টরা আর কি, যারা স্টুডেন্ট নামদারি পলিটিক্স করে আর কি, মানে এরা সবাই মিলিমিশি ওইটা করে, তারা দেখা যায় যে গরুর লাগি পাগল হয়ে যায় গিয়া। যে ট্রাক গুলা কিন্তু এই জায়গা তপি ভাই আমার একটা কথা আছে, যেমন আপনি দেখুক যে সরকার থেকে যখন ইজারা দিছেন সিটি কর্পোরেশনে ওগুলা ইজারা দিছেন দেওয়ার যেটা প্রথম নামাইলো আলিয়া মাদ্রাসা, তো আলিয়া মাদ্রাসা নামাইলে এক ধরনের প্রতিবাদ মানববন্ধন আরম্ভ হয়ে এটারে ক্যান্সেল করানি হইলো, আইলো এমসি কলেজ ক্যান্সেল করানি হইলো, একমাত্র ট্রাক টার্মিনাল ছাড়া আর পরে লাক্কাতুরা ওই যে ইজারা দিলা সিটি কর্পোরেশনে না মাতিয়া দিলা ক্যান্সেল হইলো না, এইটা তো একটা একদম ইঁদুর বিড়াল খেলা। ইফিরা এটা বেশি হয়ে গেছে। ইফিরা যেটা হয়েছে আমি মনে করি যে আমরা করোনাকালীন মহামারীর যে সংকটও আমরা আসলাম, এটা বোঝা গেছে যে আমরা ডং তামসা করা আর কি, যে আজকে অনো দেওয়া হয়েছে, কালকে অনো আবার ক্যান্সেল করা হয়েছে, পরশু আবার নয়া জায়গায় তুলে দেওয়া হয়েছে। মানে এই যে মানে আমি বলবো যে যেটা হইতাম চাই যে আমরা চিন্তা করিয়া সিদ্ধান্ত লই না, সিদ্ধান্ত লইয়া আমরা চিন্তা করি। বা দেখা গেল আপনার আরো কয়েকটা ঘটনা ঘটছে, দেখা গেছে যে সিদ্ধান্ত গুলা দুর্বল হয়েছে, খারাপ হয়েছে, মানুষের মাতিছে বা দেখু ক্যান্সেল করা হয়েছে। যেমন না এই ক্ষেত্রে তো আমি মনে করি অপি ভাই যে মেয়রে যদি সবার সাথে মাতিয়া মিলিতভাবে সিদ্ধান্ত নইতা তাইলে তো এই ধরনের সমস্যাটা নাও আইতে পারতো। আপনার দেখো কাজে ইনো আমরা শামসুদ্দিন হাসপাতালের সামনে আপনি গরুরহাট বসাইতানি, যেন একমাত্র সিলেটের আমরা আর করোনার চিকিৎসা কেন্দ্র সরকারি ভাবে যেটা আইসোলেশন সেন্টার যেটা আমরা ওই জায়গা থেকে আপনি গরুরহাট বইতা, আপনি কিন্তু কমন সেন্সে তো কয়, আপনি কইলেও তো সিদ্ধান্ত লইবার আগে কমন সেন্সেও কয় যে এটা খারাপ জিনিস হইব। তাই সিটি কর্পোরেশন এটা অবশ্যই একটা বাজে সিদ্ধান্ত, তাইলে যে প্রথমেই তারা আলোচনা না করিয়া আমারে সাধারণত আমারে যদি কেউ কয় আমি একজন প্লেয়ার বলে আজকে আলিয়া মাদ্রাসা মাঠে খেলা দিতাম বিয়ালে, আমি কইলেও তো না ভাই ইবাদি যাওয়া আমরা সেফ না। হ্যাঁ আমরা করোনা এগুলো আমরা সিকিউর রাখি না, না আমার লাগি না, আমার যারা ট্রিটমেন্ট লইবার লাগি আইব তারা সবার সিকিউরিটি দরকার আছে, বা তারা সুবিধা পাইতো। আমরা এটা সেন্সিটিভ একটা জায়গা, আমরা হৃদয় মানে মনের আমরা কষ্টর জায়গা এটা, বা আমরা আবেগের জায়গা এটার লোক শামসুদ্দিন হাসপাতাল, যে আমি যদি অসুস্থ হই আমি খাইলিনও যেতাম। তাইলে এই জায়গার সামনে আমরা গরু ছাগলের আটকিলে আমরা চিন্তা করি হোক আছে আপনি না আমি আপনারা দুজনের কাছে আমি আমার যে আবেদনটা রাখবো যে আসলে পরিকল্পিতভাবে একটা সমাধান ওই যে পরবর্তীতে ঈদ এক বছর পরে এই জায়গাতে আমি একটা কথা কইমু, সিটি কর্পোরেশন ভুক্ত এলাকার 3টা জায়গার সিদ্ধান্ত হয়েছিল, আলিয়া মাদ্রাসা, এমসি কলেজ এবং ট্রাক স্ট্যান্ড, ট্রাক টার্মিনাল। আলিয়া মাদ্রাসা এটা মানে একেবারে মানে অযৌক্তিক এবং এটা একটা হাস্যকর একটা সিদ্ধান্ত হয়েছে এটা তো। কিন্তু এমসি কলেজের যে সিদ্ধান্ত, এমসি কলেজ ক্যাম্পাসের ভিতরে কিন্তু এমসি কলেজের মাঠ নাই, এটা মাঠটা ক্যাম্পাসে দিয়ে আছিল, কিন্তু এই জায়গা তৈল এমসি কলেজের শিক্ষার্থী পয়লা এমসি কলেজ কর্তৃপক্ষ অনুমোদন দিচ্ছে, এমসি কলেজ প্রিন্সিপালের অনুমোদন আবার বাদেও কিন্তু পরে আন্দোলন শুরু হইতে আর এগেইনস্টে তাই না আবার চিঠি দিচ্ছেন যে না আমি ইয়ে দিছি কিন্তু এখন আমি এই সিদ্ধান্তটাকে ফিরিয়ে দিলাম।
তার এই সিটি আমার কাছেও আছে। কিন্তু বিষয় হলো গিয়া এটা যতটুকু না এখানে মাঠের ভিতরে কিন্তু স্কুলও যেটা লাক্কাতুরের স্কুলে যেটা গাছপালা আছিল এমসির মাঠও এটা আছিল না। ইনো কথা হয়েছে যে এমসি কলেজের মাঠও হাট হয়ে গেলে মানুষে কইব যে গরু কই থেকে নিছো, এমসি থেকে গরু আনছি, এমসি থেকে ছাগল আনছি। এটা আমি ফেসবুকে দেখছি অনেকে যে তারার ইগোর বিষয়, যে এটা আমিও আমার যদি ওই বিষয়টা যদি এইভাবে নেই যে আমার প্রতিষ্ঠান থেকে গরু আনলে আমি গরুই দিব, কিন্তু ইনো বাস্তবতা আছে যে এই মাঠটা সবচেয়ে উপযুক্ত আছিল, কারণ আশপাশে বসতি কিন্তু বেশ দূর এবং যাতায়াতের লাগিও সব দিক দিয়ে সুবিধা আছে। কিন্তু এটার বিরুদ্ধে ইনো নানান বিষয় আছে, ওই যে কইলাম রাজনীতি একটা বিষয়। ইনো এর বাইরে যেটা ট্রাক স্ট্যান্ডের ভিতরে বিষয়ে কোনো অসুবিধা আছে না, কিন্তু হিকানোর মধ্যে যে শ্রমিক সংগঠনের মধ্যে যে দলাদলি আছে ওই রাজনীতি, সেটাই একটা। যাই হোক, হীন হইছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলা হইছে। এমসি কলেজ হইছে না, আলিয়াত হইছে না, ট্রাক স্ট্যান্ডও হইছে, অন্য জায়গাতে হইছে। এখন শেষ যে কথা যে এইটা তাইলে ওই তো কই, দেখো সিলেট সদর উপজেলায় 8টা ইউনিয়ন নিয়ে উপজেলা, তার আর একটা আছিল উসমানী বিমানবন্দরের পূর্ব পাশে দুফাগুল। আমি দুফাগুলোর ভিডিও পাইছি, দুফাগুলোর পাইছি যে দুফাগুলোর ভিতরে কোনো নাই, ক্রেতা নাই, গরু নিয়ে মানুষ এমনি উবাই রয়েছে, কিন্তু লাক্কাতুরাত বীর তো মানুষ দুফাগুল গেলে অসুবিধা কিতা আছিল, শহরে একটু বাইরে গেলে কিতা আছিল, মানুষ এটা গেছে না। এই জায়গাতে হইল গিয়া মানুষের আরেকটা বিষয় হইল গিয়া যেটা সচেতন করার দরকার, কুরবানি ভাই এই ক্ষেত্রে আমি একটা কথা আছে আমার, যে তাইলে তো দুফাগুলের প্রচারণা তো অত বেশি হইছে না, আমার খানো দুফাগুলের প্রচারণা হইছে না, কোন দুফাগুল আমি নিজে দেখছি যে একবারে খালি। কিন্তু সবচেয়ে বড় যে কথা মুহাইমিন, কুরবানিটা হইল গিয়া ইসলাম ধর্মের অনুসারীরা এটা কুরবানিটা দেন ধর্মীয় কারণে, এবং ইসলাম ধর্মীয় আচরণের বিষয় হইল গিয়া কোনোভাবেই এটার মধ্যে যদি অনৈতিক কিছু থাকে, এইগুলা কুরবানি এত সেন্সিটিভ বিষয় যে কুরবানি তুমি হারাম পয়সা দিয়ে দিতে না, কুরবানি তুমি কেউ লোকে বাগে দিলেও মনের মধ্যে কোনো রাখতে না। এইভাবে অনেক বিষয় আছে যে এটা ফুরা দমে কুরবানিটা তো খাওয়ার লাগি নাই, এটা ফুরা দমে ওই লোকে আত্মত্যাগ হিসাবে আল্লাহর উদ্দেশ্যে তুমি কুরবানি দেও। সেই কুরবানির তুমি কিনবাই, এটা কিনার প্রক্রিয়া যদি বৈধ না হয়, কিভাবে তুমি আশা করো তোমার কুরবানি আল্লাহর দরবারও যাইব? যে কুরবানির হাট লইয়া প্রশ্ন থাকে, যে কুরবানির হাটর ইজারা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকে, এখান থেকে কিভাবে আমি কুরবানি কিনি? আমার মনের মধ্যে একবার ওই প্রশ্ন আইতো না? এই প্রশ্ন যদি আমার মনে না আয়, তাহলে এটা উচিত হইল গিয়ে আমরা ধর্মীয় নেতারা যারা শুক্রবারে ইমাম সাহেব বকলে বক্তৃতা দেন, এই সমস্ত বিষয়ে স্পষ্ট করিয়া কই না যে এগুলা সেন্সিটিভ, কোনোভাবে অবৈধ জায়গা থেকে আপনি এটা করা যাইবা না, আপনি অবৈধ অর্থ দিয়া ধর্ম হজ করা যাইবা না, এই সমস্ত কথা আয় না। আমরা অবৈধ টেকা লইয়া অবৈধ হাট থেকে গিয়া কুরবানি কিনি, রাস্তা থেকে যারা ইজারা দেওয়া না যে কয়টা টাকা, অত টাকা 1 লাখ টাকার গরু কিনতাম পারি, আর 4,000 5,000 10,000 টাকা আমি ইজারা দিলে সমস্যা ওই যে 50 টাকা করে হাজারে ওটা দিতেও তো বহুতে রাজি নাই, ওটা দিতেও তো বহুতে এই জায়গাতে প্রশ্নটা তোলা উচিত যে ধর্মীয় জিনিস আমি ধর্মীয় বিষয়ে আল্লাহর লাগি আমি করবো, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে করবো, কিন্তু এটার মধ্যেই আমি মানে ফাপ রাখি দিমু, এটা কিভাবে আমি আশা করতে পারি? এই একটা ইস্যু যদি তোলা হয়, তাইলে এই সমস্ত অবৈধ আট কোনোভাবেই টিকতো নাই। কোনোভাবে মানুষ যদি এই হাটও না যায়, যেটা অনুমোদন নাই, এই হাটও কোনো ক্রেতা না গেলে এই হাট নেওয়ার কোনো ইচ্ছা মানুষের থাকতো নাই। এটা আপনি ঠিক কইছেন। আমি মনে হয় অপি ভাইয়ে আপনার কিছু অ্যাড করতে আসলো ওই বিষয়ে, আমার মনে হয়েছিল তাই কিছু করবে এই বিষয়ে। অপি ভাইয়ার লাস্ট কিছু যদি আসেনি পর কিংবা যেটা কইছেন যে ওই যে গরু হইতে কিনছো বলে এমসি দিয়ে কিনছি, এটা আসলে আমরা চিন্তা ভাবনা একটা ভুল ধারণা মানুষের, যেটা হইতে পারে। গোলাপগঞ্জের সবচেয়ে বড় হাট ও এমসি একাডেমির মাঠে। কেউ কেটা হয়নি যে ও স্কুল থেকে গিয়ে আমি গরু কিনছি, তারা মানে এটা হলো গিয়া যে আমিও মাঠ বাজার থেকে কিনছি, সেখান থেকে কিনছি, এটা হলো গিয়া আসলে ওই যে পলিটিক্যাল যেটা পারা গেছে না। হয়তো করোনার লাগি প্রশাসন শক্ত আছিল, সম্ভব হয়েছে না, আমরা অনেকের ব্যবসা নষ্ট হয়েছে, অনেকে বহুত ভাবে ব্যবসা করতে আসলে পারছেন না। আমি তো কইলাম মানে যে কিংবাই তো জানেন যে এখানে দর্শন দরিদ্র দরিয়া এখানে আখালি মাউন্টেন ডুরা পর্যন্ত বাজার হয়ে যায়, এবং আমিও কিছু খাইছি মদিনা মার্কেটও আমরাও গরু দেখা মানে ওদিকে আটে লইয়ায় দেখি একটা ফুয়ায় বই লইয়া বই রইছে, এবং গিয়ে আটে বই লইয়া মদিনা মার্কেট গরুর হাট, এটা নাকি যে এই হে কয়েকজনের কাছ থেকে কিন্তু লইলিছে পয়সা কিছু। আর পুলিশ কিন্তু খুব গরম আছিল, ফিরা পুলিশে একারে
মাউন্ট এডুরার থেকে দৌড়িয়া সবরে কুদাইয়া এখানে সুইট বাজারে দিয়ে আনিয়া চাইছে হাজির বাজার দিত। এখন তো হাজির আপনারা বাজারও দুইজনের কাছে আর আরেকটা প্রশ্ন আমি করতাম চাইলাম যে আপনারা কিটা যে বৈধ যে গরুর হাট দুইজনে কিটা সব টিট ঘুরছইনি? আমি কোনো হাটে গেছি না। আপনি আমি যদি কই যেহেতু স্বাস্থ্যবিধিটা একটা ব্যাপার আছিল করোনার লাগি, এর লাগে আমি নিজেও অ্যাভয়েড করে চলছি। যে আমি দেখা গেছে একটা গরু আমি কিনছি গোলাপগঞ্জ থেকে, এটা হলে তার বাথান যে আছে আর কি, বাতানো বুঝছি তারা বিভিন্ন ধরনের পাইকার হলে আনিয়ে গরু রাখে না, তার বাতানো অন্য আগলস দিকে গিয়ে আমি একটা কিনেছি। আরেকটা হলো গরু আপনার যে আটাইয়া লইয়া তারা আর কি, দেখা গেছে যে ইউনিভার্সিটির ওই দিক দিয়ে ওলা আটাইয়া লইয়ায়, ওলা আমি রাস্তা থেকে মাতিয়াটা কিনেছি। আমি চাইছি না যে খোলায় যখন নিয়ে আর ওই জায়গা থেকে কিনে লওয়া হয়, এটা হলো আমি মনে ঠিক আছে যে আপনি হ্যাঁ এটা ঠিক আছে। ইভেন অনেকে ওই যে কৃষকের বাড়িতে গিয়া যারা ইয়ে করা মানে গরুর ফার্ম টার্ম আছে, ফার্মও গিয়াও কিনছেন, অনলাইনেও কিনা হইছে গরু, এগুলো হইছে। এবার একটা নতুন জিনিস হইছে, এবার অনলাইন কিন্তু এবার স্টার্ট হইছে, অনেকে অনলাইনে এবার গরু। মহিন ভাই আটা জিনিস এড হইছে, দেখা গেছে ইপিরা কিন্তু এখানে গলিও কিন্তু মানুষ গরু লইয়া আসছে, গলিয়ে গরু দিয়া। আমাদের আমরা ফলাত আমরা যে বনফলা ফলা এলাকাতে আছে, আমি বিভিন্ন গলিয়ে কিন্তু তারা মানে অনেকেই দেখা গেছে একটা দুইটা গরু লইয়া আটিছে, এবং কোন বড় জায়গার মুখে দেখা গেছে 8টা 10টা লইয়া উবাইছে অনেকে। আচ্ছা, আমরা একটা বিরতি নেওয়ার টাইম হইছে, তো বিরতির বাদে আমরা ফিরত আইব। দর্শক মন্ডলী, TV3 বাংলার পক্ষ থেকে আমি এই সিলেট পরিক্রমা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আরো অনেক মজার কথা বলবো, আরো অনেক মজার বিষয় এখনো বাকি রয়েছে, আপনাদের জানানোর চেষ্টা করব। চোখ রাখুন TV3 বাংলায়। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস। I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. দর্শক মন্ডলী, স্বাগতম জানাচ্ছি সিলেট পরিক্রমা অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন অনেক গুরুত্বপূর্ণ কিছু মজার বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা চলেন আবার আলোচনায় ফিরে যাই। আমার সাথে উপস্থিত আছেন দুইজন আমার অতিথি, আব্দুল করিম কিম এবং আব্দুল মুকিত অপি। দুইজনকে আবারও স্বাগতম জানাচ্ছি সিলেট পরিক্রমা অনুষ্ঠানে। আমরা আবার আরো কিছু মজার বিষয় নিয়ে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। চেষ্টা করবো আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার জন্য। এর ফাঁকে আমি করোনা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে পর্যন্ত গত 24 ঘন্টায় আক্রান্ত করোনা আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত 2851 জন, মোট আক্রান্ত 2,52,502 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1760 জন, মোট সুস্থ 1,45,584 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 27 জন, মোট মারা গেছেন 3,333 জন। সিলেটে নতুন শনাক্ত আজকে পর্যন্ত 93 জন, সাস্টের ল্যাব হতে 54 জন ও ওসমানী মেডিকেল কলেজ PCR ল্যাব হতে 39 জন। সিলেট শহরে মোট আক্রান্ত 8,500 অতিক্রম করেছে। তো এইটা করোনা নিয়ে কথা বলছি, করোনা প্যান্ডেমিক সময়ে, করোনার সময়ে আপনাদেরকে আমরা এই তথ্যটা জানিয়েছি এবং আরো কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আমি আবারও চলে যাচ্ছি কিম ভাইয়ের কাছে। কিম ভাই, আপনার কাছে আমি আরেকটা জিনিস কইতে চাই যে চৌহাট্টা আপনি দেখছেন, ওই যে বোমা হামলা, একটা বোমাতঙ্ক, তো চৌহাট আমরা কিটা আপনার মনে হয়নি যে আসলে ছোট জিনিস লইয়া খুব বেশি ভীতু হয়ে গেছি,
না আমরা আসলে যে করোনার প্যান্ডেমিক কারণে আমরা হয়ে গেছি যে এত ছোট একটা বিষয় কিন্তু আমরা একটা বিরাট টক অফ দা ডিভিশন বানানি হয়ে গেছে বা কান্ট্রি বানানি হয়ে গেছে জিনিসটারে। মুহাইমিন, বিষয় আসলে যেহেতু এখানে বোমা পাওয়া গেছে না, সেই হিসাবে এখন হয়তো আমরা মনে হইতে পারে যে বিষয়টা ছোট, যেহেতু পাওয়া গেছে না, এটা আসিল একটা টাইলস কাটার না এরকম কিতা একটা জিনিস, এটা মানে মেশিনারি জিনিস, কিন্তু এটা কি একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই অবস্থাতে স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের একটা গুজব উঠে গেছে, এই অবস্থা একটা ভীতির বিষয় আছে, এবং বাংলাদেশও সেখানে সারা পৃথিবী ব্যাপী বোমা আতঙ্ক বা এইভাবে বোমা রাখিয়া পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানও বোমা রাখিয়া মানুষ মারার নজির পৃথিবীত এখনো আছে, এখনো এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় কর। এই অবস্থাত এটারে হালকাভাবে হয়তো প্রশাসনে নিতে পারছে না করিয়া এই এলাকা পুরা বন্ধ রাখিয়া এটা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই বিষয়ে আমার দুইটা পর্যবেক্ষণ বা দুইটা বক্তব্য। এক নাম্বার হইল গিয়ে, আমরা সিলেট মহানগরীর প্রধান জায়গাগুলা আমরা জানি সিসিটিভির আওতাভুক্ত, এবং সিলেট বলে ডিজিটাল নগরী, এটা আমরা পররাষ্ট্রমন্ত্রীও হইন, আমরা মেয়র সাহেবও হইন, এবং তারা এটা নিয়ে গর্ব করেন যে সিলেট এই ডিজিটালাইজেশন হয়েছে। হ্যাঁ, ইভেন মেট্রোপলিটন পুলিশেও হয় তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বলে বিভিন্ন অপরাধী শনাক্ত করতে পারেন। আমার প্রশ্ন হইলো, চৌহাট্টার মতো জায়গার যদি এই সিসি ক্যামেরায় যদি কাজই না করে, তাইলে তো এটা একটা বকওয়াজ একটা আলাপ যে সিসি ক্যামেরা ভুক্ত সিলেট শহর। চৌহাট্টাতে একটা পুলিশ অফিসারের একটা মোটরসাইকেল কেউ একটা ব্যাগ রাখি দিল, পয়লাই তো খুঁজিয়াই ব্যাগটা খেয়ে রাখছে, ও মানুষ বার করতে পারলেই তো তখন বোঝা গেল না এটা ভুলক্রমে কেউ রাখছে নাকি তা আতঙ্ক লাগি রাখছে বা কিভাবে এটা আইলো, এইটারই কোনো জবাব কখনো কেউ দিতে পারলো না, এটার কোনো ভিডিও পাইলাম না, কিছু না। তাইলে সিসি ক্যামেরা কেন কাজ করে না? দুই নাম্বার বিষয় হইলো গিয়া যে আতঙ্ক যেহেতু এটা উদ্ধার না পরীক্ষা করিয়া এটা জেসায় গিয়া হাত দিয়া যদি দেখা যাইতো, বা এরকম ঘটনা আছে আমরা যেটা দক্ষিণ সুরমার যে ঘটনা হয়েছিল যে লাঠি দিয়ে করিয়া ও যে কর্নেল সাহেব মারা গেল রেবর, এটা তো একটা মানে হালকাভাবে নিয়ে এটা হ্যান্ডেলিং করার গিয়া দুর্ঘটনা ঘটছে। এখানেও এটা যদি আসলেই বোমা হইতো আর এটা যদি জেসা এটা টাচ করিয়া এটা বিস্ফোরণ হইতো, তাতে দেখা গেল না যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার দায়ভার তো তখন আমরাই প্রশাসনের উপরে চাপাইলাম না। এই ক্ষেত্রে তারা এটা নিজেরা এটা উদ্ধারও গেছে না। কিন্তু আমার দ্বিতীয় পর্যবেক্ষণ হইল গিয়া, এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে 22 ঘন্টা লাগছে এখানে বোমা নিষ্ক্রিয়কারী মানে যে টিম এরা সিলেট আওয়ার। এখন একটা জায়গার ঘটনায় যদি ওলা সময় লাগে, এই ধরনের ঘটনা তো বাংলাদেশও একটা সময় 64 জেলা এট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছে এবং জঙ্গি আসিল, এগুলা যদিও নাই কিন্তু এখনো এগুলা মাঝে মধ্যে এই সমস্ত বিষয়ে সংবাদ দেখা যায় বড় অভিযান হয়েছে, অমুক কানো জঙ্গি উদ্ধার হয়েছে বা জঙ্গি হামলা প্রতিহত করা হয়েছে, তার মানে হলো গিয়া একবারে নিষ্ক্রিয় হয়েছে না। এখন আমরা যদি নিজেরার সপ্তাহ করি এত স্বয়ংসম্পূর্ণ আমরা সপ্তাহ আছে, এই অবস্থা একটা মাত্র ঘটনাতে 22 ঘন্টা লাগে যায় এটা প্রকৃত সত্য জানতে, এই জায়গা হইল গিয়ে আমার প্রশ্ন। ঘটনা যেটা ঘটছে এটা যে কোনো জায়গায় ঘটতে পারে, এটা এরকম হতে পারে। কিম ভাই, আপনার কথার সাথে আমি অপি ভাই যখন জানাই যে জিজ্ঞাইতাম চাইলাম যে অপি ভাই নিশ্চয়ই ঘটনা শুনছেন, মোটরসাইকেলটা কিন্তু একজন সার্জেন্টর আছিল, আপনি জানেননি আমি জানি না, একজন শেষ পর্যন্ত জানা গেছে একজন পুলিশ সার্জেন্টের মোটরসাইকেল চিহ্নিত করা হয়েছে যে একজন পুলিশ সার্জেন্টের। আমার প্রশ্ন হইল যাইলে প্রথম অবস্থায় হয়তো আমাদের আইন শৃঙ্খলা তারা বাহিনী তারা অনেক চৌকস, এই জিনিসটা তথ্য বার করিয়া যে একজন সার্জেন্টের মোটরসাইকেল বা খেনে রাখা হইলো বা এটা কিতা লাগি বোম হিসাবে চিহ্নিত করা হইলো, এই ব্যাপারে আমি অপি ভাইয়ের কাছ থেকে একটু জানতাম চাইলাম। আমার তো যেটা মনে হয় কিংবাই লোক আমি টাইম সপ্তাহ হইলিছ, কিন্তু এই জায়গাত গিয়ে উবাইতো আমার দরকার গিয়া, আর ইনো কিংবাই দেখবা বা মাইমিন ভাই আপনিও দেখবা সব সময় কিন্তু পুলিশ কয়েকজন থাকেন এবং তারার বিভিন্ন টহল থাকে বা তারার পুলিশ হলিন উবাতো থাকেন, আটাত থাকেন, পিস্তল লইয়া আটাত থাকেন, বাসি লইয়া আটাত থাকেন, ইনো গিয়া সেউ যেই মোটরসাইকেল ইগু ফেসাইয়া রাখি দিব ই সাহস করবো কিলা আমি বুঝিয়ান। এটার মূল রহস্য আসলে এখনো আমরা কেউ কইতাম পারিয়েন না, বাট ওই যে সিসিটিভি ক্যামেরা
দেখা গেছে যে আমরা চুয়াট্টা রোডও দেখা গেছে বড় বড় এখন আরো ইলেকট্রিক্যাল খুঁটি গাড়াওয়ার, তাইলে খুঁটি গাড়াওয়ার ডিজিটাল করাওয়ার এইটা আগর ক্যামেরা ট্যামেরা এটা গেল কই তাইলে এই রহস্যটা মানে আমার মনে হয় পরিষ্কার করা দরকার। এবং 22 ঘন্টা কিতা লাগতো আমার কথা বলি, ওটা আমি কিংবার কথা লগে একমত ইয়া কইতাম ছিলাম 22 ঘন্টা লাগার তো কথা নাই। একটা জিনিসটা আমি পয়লা দেখিয়া কইছি পুরানা টর্চ লাইট, আমি সবরে যতগুলো ছবি দেখাইতো আমার কাছে লাগছে যে ওই যে পুরানা টর্চ লাইটের যেটা আমরা আমরা টর্চ লাইট প্লাস্টিকের টর্চ লাইট হইতে পারে ওরকম লাগছে। বাট অনেকে ক্লোজ ছবি দিয়া দেখানি গেছে যে এটা টাইলস কাটার গ্রাইন্ডার মেশিন। তাইলে এই জিনিসটারে আমার মনে হতো 1 ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি আমরা দেখা গেল স্পেশাল কেউ দেখাতে গিয়ে এই তো ইমার্জেন্সি আনানি গেল না এখানে, বা আমরা সিলেটর যে আমরা ক্যান্টনমেন্ট আছে এরাও তো খুব চৌকস, তাইলে এটার লাগে 22 ঘন্টা এখানে আমরা আতঙ্কের মধ্যে থাকতাম। দেখা গেছে সিলেটের ব্লক করে রাখা ওইগুলো মানুষ, আমি ওই সময় গ্রামও আসতাম, আমরা মাঝে সবার মাঝে একটা আতঙ্ক ওইগুলো যে সিলেট শহরে এখন যাওয়া যেত না বা এগুলা, এই আতঙ্ক এবং এই যে পরিস্থিতি 22 ঘন্টা রাখা হইলো আমার মনে হয় যে ইনো খার ব্যর্থতা এবং সিসিটিভি ক্যামেরা গুলা হই গেল খার দায়িত্ব এগুলো আসছিল, এগুলা আসল ফুটেজ কুনানো কোন জায়গা থেকে মোটরসাইকেলটা আগে কিলা আইছিল এবং মোটরসাইকেল কুম্বাই থেকে আইছে এই সময় কিতা এটা লগে আসছিল। আমার মনে হয় আমরা আরেকটা সমস্যা আছে ভাই, এটা হইলো গিয়ে ওই যে আমরা যে বাহিনীগুলা যেমন সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন যে বাহিনী তারা মনে হয় ইন্টারলিঙ্ক রিলেশনটা আমি জানি না কি লাগান নাই, অনেক ঘাটতি লাগে নাকি তা নাইলেও 22 ঘন্টা যে আপনারা কোয়েশ্চেন তখন কোয়েশ্চেন মার্কটা বড় হয়ে যায় ও কারণে। অবশ্যই তো স্বাভাবিক প্রশ্নগুলা বিভিন্ন প্রশ্ন আমরা তো কোনো উত্তর পাইলাম না এবং প্রশ্নগুলার কোনো উত্তর কিন্তু কেউ দেরও না। এখানে কোন দিক থেকে মোটরসাইকেলটা আইলো, আমরা শহরের কিতা সবগুলা সিসিটিভি ক্যামেরা কিতা নষ্ট হয়ে গেল নি একলগে। চৌহাট্টা তো বিভিন্ন দিক দিয়ে আমরা শুনছিলাম যে উত্তর পূব পশ্চিম উত্তর দক্ষিণ সাইড বাই দিয়ে ক্যামেরা লাগাইল আছে, একটা না একটা ধরতে পারতো যে এই মোটরসাইকেল কিন্তু আগে থেকে ওইগুলো লাগাইলে আসছিল না, কোন মানুষে এই জায়গা এত শক্ত জায়গা এটা আমি কইব। থানা থেকেও গরম কিন্তু চৌহাট্টা পয়েন্ট সবসময় মাঝে দেখা যায় হয় সবসময় কিন্তু এই জায়গা তো আগে একটা মানে পুলিশ ক্যাম্প আছিল মনে এখন তো নাই ভাঙ্গা হয়ে গেছে, বাট সবসময় টহল থাকে, সবসময় পুলিশের মোটরসাইকেল কয়েকটা থাকে, কয়েকজন পুলিশ সদস্য তখন বা একটা এনার মাঝে একটা আলাদা একটা পরিবেশ থাকে সবসময়। এই জায়গাত গিয়া কোন মানুষে এটা লাগাই দিল ঘরে গ্রাইন্ডার মেশিন তার লতপথ সহ, এটা আমার কাছে আশ্চর্য লাগে গিয়া। আমি নিজেও বইতাম না মোটরসাইকেল আমার গিয়া আমি নিজে কোনো দরকারে যদি আমি অন্য যে দোকানগুলো আছে মধুমিতা মিষ্টান্ন আছে চলন্তিকা আছে ভাই সেইটে গিয়া মোটরসাইকেল ভাই আমি নিজে পার্সোনালি আমার ডর করে গিয়া হয় পুলিশ ফালিশে বেরিলি বুঝাই আমরা হরিয়ে থাকি আপনি এই জায়গাত গিয়া যদি করিলায় তাইলে আপনার অন্যান্য জায়গা তো ডাইলবার তাইলে তো অপরাধী লাগি অন্যান্য বা কেউ যদি টুনকো জিনিস দিয়ে আমরা ডর দেখাইতে চাই, পুলিশের লগে মস্করা করতে চাই, মানুষের লগে ইয়ে করতে চাই, তাইলে তো অন্যান্য জায়গা তো আরো আনসিকিউর বেশি, তার লাগি সহজ। এক্স্যাক্টলি এটা রাইট কইছেন আপনি। আরেকটা সিলেট শহরের আরেকটা বহুত জরুরি জিনিস, এটা কিংবা এবং আপনি দুইজনেই কইবা, দুইজনের কাছেই আমি জানতে চাইবো। বিষয়টা হইলো গিয়া আপনি চৌহাট্টার থেকে গেলা আম্বরখানা পয়েন্ট, এর বাদে গেলা গিয়া এয়ারপোর্ট রাস্তা এদিকে দীর্ঘদিন থেকে আমরা খালি শুনলাম যে ও লেনটা সাইড লেন করে হইব, কারণ ইনো অনেক ভয়ঙ্কর বাঘ আছে, ট্রাক অকল বুলাগঞ্জ থেকে ট্রাক চলাচল ইটা দিন দুপুরে ট্রাক সিলেট শহরে ঢুকি যায়, অ্যাক্সিডেন্ট, মানুষ মারা যায়, এই যে একটা দুর্গতি, এই সাইডের রাস্তা ভাঙ্গা সব মিলাইয়া একটা ব্যস্ত সড়ক, সব মিলাইয়া যে দুরবস্থা, ট্রাক লইয়া আমরা একটা সিলেট শহরের মানুষ বিরাট দুরবস্থাতে আছে। ওই প্রসঙ্গে আমি কিংবা এবং আপনার দুজনের কাছ থেকে কিছু জানতাম চাই। আপনি দেখছেন যে কিছুদিন আগেও একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় হয় দেখা গেছে মোটরসাইকেল আরোহীরা তারা মোটরসাইকেল আরোহীরা কিন্তু তারা দেখা গেছে আমি পয়লা আমার তারারে লইয়া আমরা কথা হইল গিয়া যে যারা আমরা বিশেষ করে তরুণ যারা তারা যে মোটরসাইকেল গুলো চালায় যারা দেখিয়ে আমরা ডর করে অনেক সময় আমরা রে পয়লা ও বিষয়গুলো সচেতন হইতে হবে। এবং দেখা গেছে এয়ারপোর্ট রোডও 2 দিন পরে একটা ঘটনা ঘটে, দেখা গেছে মানে মোটরসাইকেল গিয়া ঢুকি যার গিয়ে আপনার ট্রাকের নিচে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং ট্রাকের সারির লাগিয়া ডর করে আমরা নর্মাল যারা সাধারণ পথযাত্রী আমরা আছি যারা বা সাধারণভাবে আমরা চলাফেরা করি তারা ট্রাকর লাগে আম্বরখানা এবং এয়ারপোর্ট রোড এখানে আপনার টুকুরবাজার এয়ারপোর্ট বাইপাস পর্যন্ত আমরা একটা প্রবলেম সব সময় এগু থাকি যাই এবং আম্বরখানা হইয়া গিয়ে আবার ঈদগাহ হইয়া
ঈদগাঁও ইয়েও যায় আমি তারা। কিংবার কাছে জানতাম চাইমু যে আমার চৌকো পড়ছে যে দিনও ট্রাক ঢুকি যায়, আপনি এই সম্পর্কে যদি আমরা কিছু কইতা, যেহেতু অপিবে কইছেন যে পরিবেশ লইয়া আপনি এটা বেটার কইতে পারবো, তাহলে আপনার কাছেও জানতাম চাই এই ব্যাপারটা। সিলেট মহানগরীর ভিতরে দিয়া 1 নম্বর হলো গিয়া উসমানী বিমানবন্দর যে সড়ক, এটা একটা ভিআইপি সড়ক। এই সড়ক ওইয়া সিলেট শহরও ট্রাক আগে দিনের বেলাও ঢুকতো, পরবর্তীতে বিভিন্ন দুর্ঘটনার পরে আন্দোলন হওয়ায় লেখালেখি হওয়ার কারণে এই সমস্ত কারণে এটা পরে সন্ধ্যা 7টা করা হইলো, এর বাদে 8টা করা হয়েছে। তারপরেও এটা এখন সম্ভবত রাত্রে 9টা ছাড়া হয়। কিন্তু মানুষ যখন থাকে এই অবস্থা দেখা যায় যে ট্রাকগুলা একটার পর একটা আইতেই আছে, এবং আম্বরখানা পয়েন্টও যখন ট্রাকের মাথা, তখন এটার আরো অংশ হইল গিয়া ক্যাডেট কলেজের জন্য এই পর্যন্ত জায়গাতে একেবারে লোডেড ট্রাক, এবং এই ট্রাকগুলা সারাদিন বোয়াত থাকে। এরা যখন ওই যে রওনা দেয় তখন তারা একটা তাগদা থাকে, এবং ট্রাকের পিছে ট্রাক মানে তার মধ্যে একটা তাড়না থাকে কম্পিটিশনের। এই যে তারা তখন একবারে মানে দ্রুত শহর থেকে বার হয়ে যেত, এবং এইভাবে চলাত গিয়া তারা দুর্ঘটনা ঘটায়। তখন তাইলে ট্রাক তো যেহেতু মালবাহী ট্রাক, এনার মাল কিতা মাল হইল গিয়া পাথর, সারা বাংলাদেশ চলে এই পাথরও। এই পাথর দিয়া আস্তা দেশের বিভিন্ন জায়গা ব্রিজ হয়, রাস্তাঘাট হয়, বিল্ডিং হয়। কিন্তু সিলেট মহানগরীর ভিতরে থাকি সিলেট বাংলাদেশের এমন অনেক জেলা শহর আছে যে শহরের উপরে দিয়ে আগে রাস্তা আছিল, যেটা বাইপাস করা হয়েছে যে শহরের মানুষকে ডিস্টার্ব না করার লাগি। সিলেট শহরেরও কিছু বাইপাস রোড হয়েছে, কিন্তু আসল প্রয়োজন আছিল যে বুলাগঞ্জ এলাকা থেকে যে ট্রাকগুলা বাড়ইব, এগুলা আম্বরখানা এই ভিআইপি সড়ক হইয়া এটা যেন শহরের ভিতরে দিয়া না যায়। ওখান ট্রাকগুলা ভিআইপি সড়ক এই যে সিলেট ক্যাডেট কলেজের পাশে যে বাইপাস যেটা, এই দিক থেকে আওয়া শুরু করে আইয়া আম্বরখানা হইয়া তারপরে কিছু অংশ এই যে এমসি কলেজ হইয়া আরো দিকে বাড়নের। অর্থাৎ সিলেট শহরের একটা প্রান্তর মূল সড়ক ট্রাকর যাতায়াতের মধ্যে মানুষ জীবন নিয়ে চলাচল করে, এবং এর মধ্যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। যেহেতু এখন এই যে করোনা কাল, প্যান্ডামিক কাল, পুলিশের অনেক ক্ষেত্রে একটা আছে রাস্তাঘাট ঈদের পরবর্তীতেও। গতকালকে চুয়াটা যে দুর্ঘটনা ঘটছে এটা হয়েছে, এই সময় ট্রাক শহরের মাঝখানে চুয়াটা কোনোভাবে থাকার সুযোগ নাই। মোটরসাইকেল যারা চালাইরা এরা তো একটা আছে যে অপ্রাপ্ত বয়স্ক হলরে মোটরসাইকেল দেওয়া হয়েছে, এবং সিলেটও মোটরসাইকেল নিয়ে এটা তারারও এটা দৃষ্টি দিতে হইব। তারা সন্তান যারা দেশের আসন বা আত্মীয় স্বজন যারা আছে তারা এরারে মোটরসাইকেল কিনার লাগে দয়া করিয়া অল্প বয়সী হলো এত পয়সা দিতে না। অনেক কম বয়সী স্টুডেন্টরা মোটরসাইকেল পাইয়া নানানভাবে নষ্ট হয়, এর মধ্যে তারা প্রাণ হারার, নষ্ট তো ওর কিন্তু প্রাণ হারার অনেকে। তো এই ধরনের ঘটনা মোটরসাইকেল অপ্রাপ্ত বয়স্কর কাছে যায়, এবং এরা বেপরোয়া ভাবে চালান। বেপরোয়া ভাবে চালানিত গিয়া নিজে মরে, আবার যে স্বাভাবিকভাবে চালার এরা কিন্তু আবার ট্রাকেও মারে, দুই দিক দিয়ে সমস্যা। এই অবস্থা সিলেট শহর থেকে ট্রাক সরাইতে হইব। ট্রাক সরাইতে হইলে কিতা করা, একটা বাইপাস রুট করা হয়েছিল উসমানী বিমানবন্দরের পাশ হইয়া, যেটা হইলো জেলখানার ওদিকে বারইতো। এই রাস্তাটা যেখানে করা হয়েছিল এটা করা হয়েছিল, কিন্তু এটার আর কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে না। এটা পরবর্তীতে এটা কেউরই কোনো কাজে লাগছে না। যে বা যারা করছিলা আমরা শুনছি যে ও এলাকার তার কিছু জায়গা জমি আছিল, এটার মূল্য বৃদ্ধি হয়েছে, লাভের মধ্যে কিছু ব্যক্তির লাভ হয়েছে, কিন্তু সরকারের এই রাস্তা বানানোর পিছিয়ে যে ব্যয় হয়েছিল এটা কেউ কোনো কাজে লাগছে না। কখন একটু হয় ওই যে এখানে একটা অন্য কিছু মানুষ গিয়া একটু নৌকা টুকা চড়ে, এর বাইরে এই রাস্তা কোনো। এখন উচিত হইল গিয়া যে সিলেট শহরের এই জাম সরানি, এই ট্রাক চলাচল বন্ধ করা। 12 বছর হয়ে গেছে, আমরা সিলেটে 2জন গুরুত্বপূর্ণ মন্ত্রীও আমরা পাইছি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই রাস্তাটা এই মানে ট্রাক এখন 4 লেন হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, এটা তো অন্য বিষয়, কিন্তু এই বাইপাস এটা 4 লেন নাও অন্তত 2 লেন করিয়া ওই ট্রাক গুলারে শহরের ভিতরে দিয়া যাতে না যায় এটার ব্যবস্থা করাটা জরুরি। আমি মনে করি যে এই দুর্ঘটনাগুলা থেকে বাঁচতে হইলে সিলেট নগরীর মানুষের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে হইলে এগুলো বন্ধ করতে হইব। আমি এই ক্ষেত্রে যেটা কইলাম যে জানতাম চাই ওপি ভাইয়ের কাছে যে আপনি কিটা ট্রাক তো একটা ইম্পর্টেন্ট জিনিস, কিংবা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কইছেন যে বাচ্চারা কম বয়সী ছেলেরা রাতে মোটরসাইকেল দোয়া, আপনি এটারে কিটা মনে করেন?
এবং আমি ওটা আগেও খুঁজছিলাম, যেটা বাচ্চারা কিন্তু ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় মোটরসাইকেল আবার দাঁড়ও করে। যেমন দেখা গেলো আপনার একটা মোটরসাইকেল বালা আছে, গিয়া বলে চাচা একটু দিন না, আধা ঘন্টা লাগিয়ে বা 1 ঘন্টা লাগিয়ে আমি একটু যার নাই কি, হ্যাঁ। জি ভাই। এবং তারা রেস করে, যেটা আপনি বিশেষ করে দেখবা যে আপনি যে আমরা হাজির বাজার ব্রিজ আছে, ইনু গিয়া যদি আপনি বিকালে বোন বা রাত্রে দেখবা, হঠাৎ দেখবা দ্রুত বেগে মোটরসাইকেল যার, হ্যাঁ, আপনি শা দেখাইয়ে যার। সেম এয়ারপোর্ট রোডও ওলা কম বয়সী বাচ্চারা তারা হয়তো কেউ নিজের আছে, কেউ ওলা দাঁড় করে লইয়া, আমি কিন্তু বাস্তব দেখি আমি এটা কইরা আপনার। এবং আপনারা এবং একটা আমি দেখছি যে কয়েকজন এই ফিরা লেখালেখিও করছেন যে আপনি ঈদের সময় বা বিভিন্ন প্রোগ্রামের অকেশনালি সময় যে আপনি কেউরে মোটরসাইকেল আপনার দাঁড় দিবা না, বা ইয়াং ছেলেমেয়ের দাঁড় দিবা না, যার নাই তাদের দাঁড় দিবা না। এবং যারা আমরা বিদেশ তখন বিশেষ করে মোটরসাইকেল খারাপ থাকায় দেখা গেছে গ্রামে গঞ্জে আপনি দেখবা বাই তখন লন্ডন আমেরিকা বাই সাহেব লন্ডন আগামী ঈদের আগে মোটরসাইকেল না দিলে আমার প্রেস্টিজ থাকেন না, আমার কিন্তু বন্ধু মুখর আছে। এবং এরা কেউ হেলমেট এরা কেউ হেলমেট কিনে না। গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আমি আপনার অনেক মিনিট আটকাই। আমার ওটা প্রশ্ন, হেলমেট কেউ ফিনদে না, কিন্তু পয়েন্ট কিন্তু ক্রস করে ট্রাফিকে নরমালি হেলমেট ছাড়া অন্যান্যরা বহুত মানুষের ডিস্টার্ব করুন বা হয়তো প্রয়োজনে আটকাই না, সব কাগজ চেক করে ঠিক আছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল কজন আপনি আটকাইতে দেখুন। এবং আরেক জিনিস আমরা কই, আমরা একটা আইন হয়েছিল যে নিয়ম হয়েছিল কয়দিন আগে যে হেলমেট ছাড়া আপনি তেল কিনতে পারতেন না পাম্পও গেলে। দেখা গেছে আমি বিভিন্ন জন দেখছি যে এক হেলমেট দিয়ে 10 জনের কিনে তেল কিনে। ভাই সাহেব একটা মিনিট দিন না, বুঝছেন নাকি দা যে হেলমেটটাও আমি কি এক্সচেঞ্জ হয়ে গেছি একদিন, হ্যাঁ। দেখা গেছে ভাই সাহেব আমার হেলমেট নাই, একটু তো দিন না, আমি তেলটা লইলাই এই হেন্ডে দিরা। মানে আইনটারে যে আমরা এমন ভাবে ব্যবহার করি বাংলাদেশে, এটা মনে হয় দুনিয়ার কোনো জায়গা দিতে আর নাই। আমরা জনগণ সচেতন নাই মোটেও করি, এবং আমরা আইন মানতেও বাধ্য নাই বা আইন মানতে চাইও না। আমরা দেখা গেছে যে ওই যে আমি বিশেষ করে আমার খুব মানে ওই যে এজনে ফেসবুকও দিছে যে 5 মিনিট আগে আমারে ক্রস করছে আর 5 মিনিট পরে গিয়ে শামসুদ্দিন হাসপাতালের সামনে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা গেল। অর্থাৎ দেখা গেল সমান গতিতে আসছিল, ঠাস করি হতো গেছে কি দূরে গিয়া গেও আপনার ইয়ের লগে বাড়ি হয়েছে গিয়া। এই বাচ্চা গুন্তরে আপনার বাঁচাইতে হইব। এবং অবশ্যই হেলমেট কিনতে, হেলমেট থাকলে কি তো দেখা গেছে যে হয়তো আপনার মারাত্মক অ্যাক্সিডেন্ট হইলে আপনি মাথাটা বাসের, আপনার ব্রেইন রক্তর পিস মানে রাস্তার মধ্যে যদি আপনার মাথা পড়ে হেড ইনজুরি হয়ে সাথে সাথে কিন্তু মানুষ মারা যায়। অনেক সময় হাত পা ভাঙিলে কিন্তু আপনি বাঁচরা, কিন্তু আপনার হেড ইনজুরি হয়ে গেলে তো আপনি বাঁচরা না। সুতরাং হেলমেট পিন্দাটার ব্যাপারে আইনটার কড়াকড়ি আরো খুব বাড়াইতে হইব। এবং আমরা আগে জেলা আছি যে আমরা হেলমেট ছাড়া পাম্পও গেলে তেল দেওয়া হইতো না, ওলা আইন থাকতে হইব কড়াকড়ি। এবং হেলমেট আপনার লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাইতে পারতো না, হ্যাঁ, লাইসেন্স থাকতে হইব মাস্ট। আমরা যদি কোনো ফাঁক ফকরে আমরা কেউ যদি গাড়ি মোটরসাইকেল আটকায়, যাতে কোনো ফাঁক ফকরে যাতে বাড়িয়ে না, লাইসেন্স থাকতে হইব মাস্ট আপনার, হেলমেট থাকতে হইব মাস্ট আপনার। 3 জন আপনি চালাইতে পারতেন না লইয়া না, কিন্তু অপি ভাই আইন তো জায়গাতেই আছে। অপি ও জায়গাতে একটা কথা, এই যে হেলমেট ছাড়া যে মোটরসাইকেল ধরতো, যে যারা দৌড়ার দায়িত্বে আছে তার মাথায় হেলমেট থাকেনি, কথা তো ওটা থাকে না। মানে কিন্তু কথা হইলো ওটা যে আমরা তো মাথার মালিক, আমরা আপনি আমি ভাই আমরা তো মাথার মালিক। ও জায়গা অপি ভাই একটা জিনিস কইতাম চাইলাম যে আইন আসলে বাংলাদেশেও প্রত্যেকটা আইনি জায়গাত আছে, আইনের ব্যবহার মানাত নাই আইন কিন্তু আছে। আমরা তো লেখা আছে, আপনি পাম্পও লেখা আছে হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না, পেট্রোল দেওয়া হবে না, জানেন? কিন্তু যে হইলাম আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি একটা হেলমেট বদলাই পয়লা যখন কড়াকড়ি আসিল তখন দেখা যায় একটা হেলমেট বদলাই তেল লওয়া হয়ে গেছিল। তো তাইলে কি হইলো, আমি দেখছি ইংল্যান্ডের থেকে বাংলাদেশের আইন করা, আমি অনেক বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে ইংল্যান্ডের থেকে বাংলাদেশের আইন করা কিন্তু ব্যবহার নাই, মূলত আমরা আটকিছি ওই জায়গা। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আমরা যাইতাম চাইলাম, প্রসঙ্গটা না আসলে সিলেটের একজন প্রবীণ ব্যক্তিত্ব ভবানী প্রসাদ সিনহা, তাই সিলেটের একজন প্রবীণ ব্যক্তিত্ব বা বিচারপতি আসলে তাই আজকে রিটায়ারমেন্টও গেছেন। তো আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে জানেন, আমি কিংবাইর কাছ থেকে তার সম্পর্কে একটু জানতাম চাই। বিচারপতি ভবানী প্রসাদ সিনহা তাই জন্ম আমরা সিলেট শহর মাসিমপুর এলাকাত।
তান আজকে মূলত গতকালকে 7 আগস্ট তান বিচারপতি এই যে তান মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তানরে 24 জুলাই তানরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানি হয়েছে একটা অনুষ্ঠান করিয়া, ভার্চুয়াল একটা অনুষ্ঠান করিয়া। কারণ এদিনই আসিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তাইন এদিন শেষ কর্মদিবস আছিল এবং তানরে আইনজীবী সমিতির পক্ষ থেকে এইটার আয়োজন করা হয়েছে। তান সম্পর্কে যেটা হলো গিয়া যে একজন ন্যায়পরায়ণ এবং নির্ভীক সৎ একজন বিচারপতি তাইন, কোনো ধরনের বিতর্ক তানরে নিয়ে নাই এবং তান খুব নিবৃত্তচারী মানুষ। আমরা আসলে মাতাত আসলাম দর্শক মন্ডলী ভবানী প্রসাদ সিনহারে নিয়ে, বিচারপতি, সিলেটের একজন প্রখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি গতকালকে অবসরে গিয়েছেন। সিলেটের অপিবাইয়ের কাছে আমি আরেকটা জিনিস জানতাম চাইলাম, আমি কিংবাই এইলে তার কাছে আবার ফিরোজ জাইমু বিচারপতি নিয়াত হয়তো দুই একটা কথা কইবা কিংবাই কিটা আমার শুনরা। আমি আইছি আজকে তার জন্মদিন, তার 1953 সালের 8 আগস্ট তার জন্মদিন, মানে জন্ম, সেই উপলক্ষে আজকে তার জন্মদিন। আমরা তানরে এই অনুষ্ঠানের মধ্য থেকে সিলেট অঞ্চলের এক কৃতি সন্তান তাইন এবং একজন প্রশংসিত বিচারপতি হিসাবে অবসরে গেছেন। তান আগামী জীবন সুন্দর হোক এবং তাইন যে বাংলাদেশের এই বিচারালয়ভাবে তাই মানুষের ন্যায় বিচার দিচ্ছেন, এর লাগি আমরা সবর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকে তানরে শুভ জন্মদিন। টিভি3 বাংলার পক্ষ থেকে তানরে শুভ জন্মদিন, টিভি3 বাংলার পক্ষ থেকে তানরে শুভ জন্মদিন। আমি তার কথা শুনলাম, তবে এই ক্ষেত্রে আমি করোনাকালীন একটা জিনিসটার দিকে আমি যাইমু, যখন অপি ভাইয়ের কাছে যাইমু। করোনাকালীন শিক্ষা বলতে আমরা কিন্তু প্রায় মার্চ মাস থেকে, আই থিঙ্ক 31 মার্চ থেকে আমরা সপ্তাহ বন্ধত আছি। 31 মার্চ থেকে এখন চলে অগাস্ট মাস। তো বিভিন্ন জায়গা বিভিন্ন সংগঠনে এটা লইয়া একটা প্রতিবাদ পত্রিকা চৌকো পড়ছে যে সপ্তাহ বন্ধ, এর বাদেও বেতন দেওয়া লাগের বা এই জিনিসটা লইয়া এক ধরনের একটা কেবাস সৃষ্টি হয়েছে। তো অপি ভাই আমি দেখছি তার নিজে বিভিন্ন ধরনের এই ধরনের সংগঠনের সাথে জড়িত আছেন, শিক্ষা প্রতিষ্ঠান মূলক। তাহলে অপি ভাইয়ের মুখ থেকে আমি এই বিষয়টা নিয়ে একটু জানতাম চাই। দেখো, আমি আজকেও আপনার বাংলাদেশ প্রতিদিনের একটা হেডলাইন আপনার শুনাইতাম চাইলাম। বাংলাদেশ প্রতিদিনও আজকে আইছে যে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ন্ত্রণের কেউ নেই। অর্থাৎ মানে এর থেকেই বোঝা যায় যে আমরা আসলে কোন অবস্থার মাঝে আছি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলা তারা যেটা ইচ্ছা ওটা করে রাখলো। তারা মানে নিজেরা আপনার দেখুন যে কয়েকদিন আগে আমরা গত 18 জুলাই আমরা সিলেটের শহীদ মিনারের সামনে একটা মানববন্ধন করছি এবং মানববন্ধনে আমরা যে দাবিগুলো আছিল যে যেহেতু আপনার শিক্ষা ব্যয় কমাইতে হইব এবং করোনাকালীন সময়ে টিউশন ফি অর্ধেক করতে হইব এবং পুনর্বর্তী ফি যেটা রিএডমিশন ফি যেটা আপনার হাইকোর্ট কর্তৃক বলা হয়েছে যে কোনো ধরনের চার্জ নেওয়া যেত না। অর্থাৎ একটা বাচ্চা দেখা গেল প্লে ক্লাসও ভর্তি হইলো, প্লে ক্লাস পাস করার পরে সে নার্সারিত ভর্তি হল, আবার তার ভর্তি ফিস দেওয়া লাগে। আবার হে যখন কেজিত গেল তখন আবার তারে ভর্তি ফিস দেওয়া লাগে। যখন আবার সে ওয়ানও গেল আবার তারে ভর্তি ফিস দেওয়া লাগে। ইটা করিয়া যত যদি হে যদি অ লেভেল পর্যন্ত পড়ে তারে যত 12 বা 13 বছর 13 বারই আপনার ভর্তি ফিস দেওয়া লাগে। একটা বাচ্চা একটা স্কুলে প্রত্যেক বছর খেটে ভর্তি। এটা হলো আমরার একটা মূল দাবি আছিল যে একটা বাচ্চার কাছ থেকে বিভিন্ন নাম লইয়া প্রত্যেক বছর এককালীন কোনো টাকা নেওয়া যেত না এবং হাইকোর্টে এটা অর্ডার করছে যে রিএডমিশন ফি, অ্যানুয়াল চার্জ বা কোনো ধরনের কোনো নামে কোনো ফিস নেওয়া যেত না। কিন্তু আমরা স্কুলগুলা আমরা সিলেটের ডিসি, জেলা প্রশাসক সহ শিক্ষা অফিস সহ সব জায়গাত আমরা 3 বছর থেকে দাবি দাওয়াত দিয়ে আইছি। কোনো স্কুলে কিছু মানের, কোনো স্কুলে মানে না। যেমন এখন মার্চ থেকে স্কুল বন্ধ, অর্থাৎ স্কুলের স্বাভাবিক কার্যক্রম চলেন না, স্কুলের স্বাভাবিক কোনো খরচ না। আপনার কোনো স্কুলে আপনার অনলাইনে ক্লাস দিছে, কোনো স্কুলে দেখা গেছে খালি হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দিছে। কিন্তু আপনার আবার টিচার হকলের দেখা গেছে কোনো স্কুলে পুরা বেতন দেন না, স্টাফের পুরা বেতন দেন না, কিন্তু গার্জিয়ান হকলে পুরা বেতন দিয়ে দিত। এবং আবার রিএডমিশন ফি ভাই আপনার সাথে সম্পূর্ণ একমত। তবে আপনার
শেষ আপনার কাছ থেকে আমি জানতাম যে, যেহেতু অনুষ্ঠানে আমার সময় শেষ হয়ে গেছে, আপনি একদম টোটাল মিলিয়া যদি আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু কইতা চাই। আমরা দর্শকের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, যেহেতু আমি একজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত, আমি অভিভাবকদের পক্ষ থেকে আমি সরকারের প্রতি অনুরোধ জানাইলাম, যেহেতু এটা একটা বার্নিং ইস্যু এবং ঢাকাতে আপনি দেখছেন বিভিন্ন স্কুলের সামনে প্রতিদিনও আমরা মানববন্ধন করছেন গার্জিয়ান হলে। আমরার দাবি হইল, যেহেতু করোনাকালীন সংকট চলের, স্কুল বন্ধ, আমরা মাসিক যে টিউশন ফি সেটা 50% করতে হইব। আমরা কোনো ধরনের রিএডমিশন ফি আমরা দিতাম চাই না, কারণ যেহেতু স্কুল বন্ধ, আমরা এখানে এখন লাইব্রেরি অ্যান্ড আপনার ইয়ের লাগি টাকা দিতাম, লেবর লাগি টাকা দিতাম। যেহেতু আপনার লাইব্রেরিও আমি ইউজ করাম না, আপনার লেবও আমি ইউজ করাম না, আমি এখানে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের টাকা দিতাম। আমি এখানে এখন স্পোর্টসের টাকা দিতাম, আমার স্পোর্টসের টাকা ওর না। আমি এখানে এখন পিকনিকের টাকা দিতাম, যেহেতু আমার পিকনিক ওর না। তাইলে এই খাতগুলা দেখাইয়া যে এককালীন টাকা নেওয়া ওর এখন ভর্তির সময়, তাইলে এটা কি বৈধ না অবৈধ, এটা দেখতো কে? শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের সঙ্গে যে এই শিক্ষার্থীদের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে যে এই যে খেলা ওর, এই যে শিক্ষার বাণিজ্য করা ওর, এটা দেখতো কে? গভর্নমেন্টে দেখতো। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাইলাম, সরকারের তড়িৎ একটা ব্যবস্থা নেওয়া, যেহেতু বাচ্চাদের এখন সেশন শুরু হয়ে গেছে। ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি জানেন 1 জুলাই থেকে সেশন শুরু হয়, এবং ঈদের লাগে প্যান্ডামিক টাইমে বিভিন্ন স্কুলগুলা আপনার অনলাইনে ক্লাস নেয়, এবং অনলাইনে ক্লাস বিশেষজ্ঞরা হয়েছেন বাচ্চাদের অনলাইনে ক্লাস নিলে বিভিন্ন ক্ষতি আছে। তারা গাড় ব্যথা হইতে পারে, তারা চকুর সমস্যা হইতে পারে, তারা মানসিক সমস্যা হইতে পারে। এই স্বাভাবিক পরিস্থিতি নাই। সিলেট পরিক্রমা অনুষ্ঠানের সময় যেহেতু স্বল্পতার শেষের পথে, আমি জাস্ট 10 সেকেন্ডে কিংবাইর কাছে ফিরত যাইলাম যে আপনি সব মিলাইয়া দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কইতা তো আমরা এর বাদে অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। জীবনে যে ইস্যু নিয়ে আলাপ আমরা আছি শেষ, যেটা আমি ক্ষেত্রে একটাই কইব যে অপির একটা প্রশ্ন যে এই সমস্যাটা কি মুক্তির লাগে এটা খেয়ে আলাপ করতো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিতা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন না আইনি, এটা কিতা আলাদা কোনো বিভাগ দেখে? যদি তাই হয় তাইলে সেই বিভাগেও খাড়া আছে। আমরা জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এইগুলা। শিক্ষা ব্যবস্থায় যেহেতু বেসরকারি স্কুলের অনুমোদন দেয় এবং বেসরকারি স্কুলের নীতিমালাও আছে, সেই অবস্থাতে এই যে প্যান্ডামিক কাল, এটা তো একটা অভাবনীয় একটা সময়, এটা এই ধরনের একটা অবস্থা কেউ পড়তে পারে এটা কেউ চিন্তাই করছে না। আমার ব্যক্তিগতভাবে কেউ প্রশ্ন করছেন যে সরকারি স্কুল থাকতে কেউ যদি বেতন দিতে না পারে বেসরকারি স্কুলও তাইলে যায় এখানে? আমি বললাম বেসরকারি স্কুলে যায়, বেসরকারি স্বাস্থ্যসেবা হসপিটাল ক্লিনিকও তো মানুষ যায়, এখানে যায় যে সরকারিটা তো অনেক ক্ষেত্রে ফায়না করি, এটা যাওয়াটা তো অপরাধ নয়, সরকার যেহেতু অনুমোদন দিচ্ছে। এখনকার বাস্তবতায় যে বেসরকারি স্কুলে তার বাচ্চারে পড়াইতে পারবো এটা বুঝিয়েই হে তার বাচ্চারে দিছে, কিন্তু বর্তমান বাস্তবতা একেবারে ভিন্ন একটা অবস্থা। এই অবস্থা উচিত আছিল এইটা নিয়ে জটিলতা তৈরির আগে এই যে প্রশ্নগুলো অপিয়ে করলো, যেখানে আমি এই জায়গাতে আমি পয়সা দিতাম, অভিভাবকরে পয়সা তো দিতে হইব, কারণ যেহেতু শিক্ষকরা বেতন পায়নি এখান থেকে। কিন্তু এই যে শিক্ষা যখন বাণিজ্য হয়ে গেছে, বাণিজ্য হওয়ার কারণে এটাতে কি বেশি প্রফিট নেওয়ার লাগি যে বণিক শ্রেণী উদ্ভব হয়েছে, এরানে নিবৃত করার দায়িত্ব হইল গিয়া সরকারের। আমি তো অবাক হয়েছি, এই সংকট শুরু হয়েছে সময় এই বিষয় নিয়ে আলাপর লাগিয়ে আমি ফেসবুকে একটা গ্রুপও করছিলাম, অনেককে ইনভাইট করছি, এবং তখন একটা লেখাও বিভিন্ন পত্রিকাতে আমি দিছি যে শিক্ষা জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, এডিসি অ্যাডমিন বলে একজন থাকেন শিক্ষা, তাইন কই তারও তো একটা দায়িত্ব আছে সিলেটের এই বিষয় লইয়া। আমি মন্ত্রীর পর্যায়ে গেলামই না যে ঠিক আছে স্থানীয়ভাবে সিলেটের যেহেতু স্কুলগুলা নিয়ে সংকট আছে এগুলা কিভাবে ইয়ে করা হয়, এটা তো অভিভাবকরেও কিছু দিতে হইব, স্যার শিক্ষকরেও কিছু ছাড় দিতে হইব। শিক্ষক কিন্তু এই মুহূর্তে স্কুলে যাওয়ার যে খরচ এটা থেকে তাই বাসরা, অভিভাবকও বাসরা, স্কুলে যাওয়াও আর ফিসে একটা খরচ আছে এটা থেকে। আবার হইল গিয়া দুই পক্ষে কিন্তু অনলাইনের একটা চার্জ দিরা। কিন্তু দুঃখজনক বিষয় হইল গিয়া আজকে সরকারে খুব বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খুব ডাকডুল বাজাইয়া যে আমরা অনলাইনে ক্লাস করাই, অনলাইনে ক্লাস করানি গিয়া যে মানুষের যে ঝামেলাগুলা যেটা হয়, অনলাইনের লাগি তথ্য প্রযুক্তি একটা মন্ত্রণালয় আছে, আজ পর্যন্ত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট আইলো না যে এখন যেহেতু শিশুরা
স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করে তারার লাগি একটা প্যাকেজ করছি, তারা যাতে কম পয়সায় ইয়ে করতে পারে এটা নেওয়ার, এই ধরনের বা বিভিন্ন ফোন কোম্পানিগুলো এইটার লাগি ছাড় দিতে পারতো। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে আসলে কোনো সমস্যা সমাধানের লাগি এইভাবে বিভিন্ন ক্ষেত্রে হয়তো আমরা আলোচনা করি, কিন্তু এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব যারা, তারা এই সমস্ত বিষয় নিয়ে আসলে চিন্তাও করেন না। ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার কারণে আমরা একদম শেষের পথে। আমি আপনারে এবং আব্দুল মুকিত অপি ভাই দুইজনেরই অসংখ্য ধন্যবাদ জানাইলাম TV3 বাংলার পক্ষ থেকে আজকে আমরা অনুষ্ঠানে আওয়ার কারণে। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন সিলেট পরিক্রমা অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সিলেটের বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি আপনাদেরকে আরো একটা জিনিস, প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঘুরে যান। বাংলাদেশের অনেক দেখার সুন্দর সুন্দর জিনিস আছে। সমস্যা যেরকম আছে, বাংলাদেশের সৌন্দর্য সেই একইভাবে আছে। আছে হাকালুকি হাওর, শীতের সময় সেই হাওরে বিদেশি পাখিরা ভরে যায়। তো আসতে পারেন। আসলে এই প্রত্যেকটা নিজের বাড়ির সাথে সাথে নিজের বাড়িতে যাবেন, এই জায়গাগুলো ঘুরে দেখবেন। এছাড়া যারা দেশে আছেন তাদেরকে বলছি, যারা বিদেশে যাবেন প্রত্যেকে ইংরেজি কোর্স, কম্পিউটিং কোর্স, ড্রাইভিং শিখে এই তিনটা জিনিস কমপ্লিট করে বিদেশে প্রবাসে যাবেন, তাহলে আপনি এক স্টেপ আগে থাকবেন। তো এই সব কিছু মিলিয়ে আমরা যদি আগে ভাগে চিন্তা ভাবনা করি, তাইলে আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হয়ে আসবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় আগে ভালো করে যদি করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনের সপ্তাহে আপনাদের সিলেট পরিক্রমা দেখার আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি মোহাইমিন করিম চৌধুরী। ধন্যবাদ সবাইকে। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.